ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ ফার্স্ট সেমিস্টার G1 DSC1 পরীক্ষা দেবে 2024 সালে, তাদের জন্য আমার এই সাজেশন। সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে খুব ভালোভাবে সিলেবাসটিকে খেয়াল করে আমি সাজেশনটিকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যে আমার মনে হয় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। শুধু তাই নয়, আমি অবজেক্টিভের উত্তরগুলো তোমাদের সহজভাবে সরলভাবে লিখিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো তোমরা সাজেশনগুলো, প্রথমে জানো 2 নম্বরের 10টা থাকে, তার জন্য প্রশ্নগুলো দেখো। 1, রাজনীতি সংজ্ঞা দাও। 2, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায়। 3, পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়। 4, স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করো। 5, সাম্যের বিভিন্ন প্রকারভেদ কী কী। 6, স্বাধীনতা 4টি রক্ষা কবচ উল্লেখ করো। 7, অধিকারের সংজ্ঞা দাও। 8, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো। 9, রাজনৈতিক ও প্রাকৃতিক অধিকার বা স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো। 10, পিতৃতন্ত্র বলতে কি বোঝায়। 11, সর্বজনীন নাগরিকতা বলতে কি বোঝায়। 12, সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝায়। 13, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বলতে কি বোঝো বা ন্যায় বিচার হিসাবে ন্যায় বিচার বলতে কি বোঝো। 14, অর্থনৈতিক উন্নয়নের 2টি সীমাবদ্ধতা লেখো। 15, 2টি ক্ষেত্রের উল্লেখ করো যেখানে সেন্সরশিপ ন্যায়সঙ্গত। 16, রাজনৈতিক তত্ত্বের গুরুত্বের 2টি কারণ লেখো। 17, অংশগ্রহণমূলক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। 18, স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো। 19, সাম্যের সংজ্ঞা দাও। 20, ন্যায় বলতে কি বোঝো। 21, CRAW কি। 22, জেন্ডার বলতে কি বোঝো। 23, TH মার্শাল কীভাবে নাগরিকতা বিষয়ে ব্যাখ্যা করেছেন। 24, গণতন্ত্র অর্থনৈতিক বিকাশের সহায়ক এই ধারণার সপক্ষে 2টি যুক্তি দাও। 25, সেন্সরশিপ বলতে কি বোঝো। 26, গণতন্ত্রের সংজ্ঞা দাও বা গণতন্ত্র বলতে কি বোঝায়। 27, উদারনৈতিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। 28, স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো। 29, মানবাধিকার বলতে কি বোঝো। 30, রাষ্ট্রের সংজ্ঞা দাও। 31, পুরো সমাজ সম্পর্কে মার্ক্সীয় ধারণাটির রূপরেখা দাও। 32, নারীবাদ বলতে কি বোঝো। 33, নাগরিক ও বিদেশির মধ্যে 2টি পার্থক্য লেখো। এবার 3টি মডেল আছে, 3টি মডেল থেকে 3টে প্রশ্ন করতে হয়, প্রতিটা প্রশ্নের মান 10। দেখো মডেল 1। 1, রাজনীতির অর্থ ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাজনীতি বিষয়টি কিভাবে যুক্ত, বা রাজনীতির অর্থ ব্যাখ্যা করো রাজনীতি কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত আলোচনা করো। 2 নম্বর, রাজনৈতিক তত্ত্ব কাকে বলে। রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এবার মডেল 2 দেখো। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, আধুনিক রাষ্ট্রে গণতন্ত্রের পদ্ধতি আলোচনা করো। 4, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5, বিভিন্ন ধরনের ন্যায় বিচারের উপর একটি টিকা লেখো। 6, লিঙ্গের সংজ্ঞা দাও, লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝায়। 7, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো। 8, অধিকারের সংজ্ঞা দাও, প্রাকৃতিক অধিকার, মানবিক অধিকার এবং প্রতিরোধের অধিকার বলতে কী বোঝো। এবার মডেল 3। 9, সেন্সরশিপ কাকে বলে, সেন্সরশিপ থাকা কি উচিত না অনুচিত, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 10 হচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল বলতে কি বোঝো। তুমি কি মনে করো যে এর ভিত্তিতে রাষ্ট্র পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, বা রাষ্ট্র কি পরিবার নামক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে পারে, ব্যাখ্যা করো। 11 হচ্ছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস কি। তুমি কি মনে করো যে ন্যায্যতার নীতি সাম্য নীতিকে ভঙ্গ করে। এবার 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখো। 1, রাজনীতির সংজ্ঞা দাও। গ্রিক শব্দ পলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি এসেছে। পলিস শব্দের অর্থ নগর। সমকালীন গ্রিক নগর রাষ্ট্রসমূহ এবং তাদের অনুসৃত নীতি ও সমস্যাদি সংক্রান্ত আলোচনাকে অ্যারিস্টটল রাজনীতির বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেছিলেন।
অ্যান্ড্রু হিউডের মতানুসারে রাজনীতির এই সংজ্ঞার আধুনিক ভাষ্য হলো রাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি হলো রাজনীতি। আধুনিক অর্থে রাজনীতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে মূল্যবান বস্তুসমূহ বণ্টিত হয়। 2, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? রাষ্ট্রবিজ্ঞান চর্চার অন্যতম ক্ষেত্র রাজনৈতিক তত্ত্ব বলতে সাধারণভাবে বোঝায় সচেতনভাবে গৃহীত রাজনৈতিক তথ্য, অভিজ্ঞতার যুক্তিসম্মত বিশ্লেষণ, রাজনৈতিক পরিস্থিতি, সরকারি ক্রিয়াকলাপ, রাষ্ট্র, সমাজ, মানুষজনের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে এক ধরনের নির্দিষ্ট সর্বজনীন ধারণা নির্মাণ করাই ছিল এই তত্ত্বের লক্ষ্য। এবার পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? জন স্টুয়ার্ট মিলের মতে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সমগ্র জনসাধারণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতা ব্যবহার করে থাকে। 4 নাম্বার, স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করো। ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। মার্ক্সবাদীদের মতে স্বাধীনতা হলো মানুষের সামর্থ্য ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ। 5, সাম্যের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। সাম্যকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। 1, স্বাভাবিক সাম্য, 2, সামাজিক সাম্য, 3 হচ্ছে আইনগত সাম্য, আর আন্তর্জাতিক সাম্য, এবং 4 হচ্ছে আইনগত সাম্য। আইনসম্মত সাম্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য এবং অর্থনৈতিক সাম্য। 6 নম্বর হচ্ছে স্বাধীনতা 4টি রক্ষা কবচ উল্লেখ করো। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতা সংরক্ষণের জন্য নিম্নোক্ত রাষ্ট্র ব্যবস্থাগুলির কথা বলা হয়: 1, লিপিবদ্ধ মৌলিক অধিকার, 2, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, 3, আইনের অনুশাসন, 4, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, আর 5 হচ্ছে গণভোট, গণ উদ্যোগ পদচ্যুতি, 6, মুদ্রাযন্ত্রের স্বাধীনতা, এবং 7 নম্বর হচ্ছে সদা সতর্ক জনমত প্রভৃতি। এবার 7 নম্বর হচ্ছে অধিকারের সংজ্ঞা দাও। বার্কারের মতে অধিকার হলো ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেই সকল সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির বা সমষ্টির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধাকে অধিকার বলে। পরেরটা মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র বলতে কী বোঝো? মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণাপত্রে বিভিন্ন অধিকার ও মৌলিক স্বাধীনতার উল্লেখ আছে। এই ঘোষণাপত্রে 30টি ধারায় এই সমস্ত অধিকার সন্নিবিষ্ট আছে। এই ঘোষণাপত্রের প্রস্তাবনায় বলা হয়েছে মানব পরিবারের সকল সদস্যের সহজাত মর্যাদা এবং অভিন্ন ও অপরিহার্য অধিকারের স্বীকৃতি হল স্বাধীনতা, ন্যায় বিচার এবং বিশ্বশান্তির মূল ভিত্তি। পরেরটা রাজনৈতিক অধিকার এবং প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকার বলতে কী বোঝো? রাজনৈতিক অধিকার বলতে রাষ্ট্রীয় কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণকে বোঝায়। জনগণই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বভৌম, তাই জনগণের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি ছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ গঠন অসম্ভব। বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকারগুলি হলো ভোটদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরির অধিকার ইত্যাদি। আর প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকার হলো অনেকের মতে মানুষ কতগুলো অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই সহজাত অধিকারগুলি অপরিত্যাজ্য এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ঊর্ধ্বে। এই হলো স্বাভাবিক অধিকারের ধারণা। স্বাভাবিক অধিকার রাষ্ট্র নিরপেক্ষ বলে রাষ্ট্র তাতে হস্তক্ষেপ করে না। জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার মানুষের সহজাত অধিকার। হচ্ছে পিতৃতন্ত্র। নারীবাদী চিন্তাবিদদের কাছে পিতৃতন্ত্র হলো একটি ধারণা বিশেষ। পিতৃতন্ত্র হলো নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ক এক ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে স্বীকৃত প্রতিষ্ঠিত থাকে পুরুষ জাতির এক ধরনের প্রতীকী ক্ষমতা। এই ক্ষমতার সুবাদে নারী জাতির উপর পুরুষ জাতির সামগ্রিক কর্তৃত্ব কায়েম থাকে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিতৃতন্ত্রের প্রাতিষ্ঠানিক এবং সাংস্কৃতিক অভিব্যক্তি পরিলক্ষিত হয়। এবার সার্বজনীন নাগরিকতা বা বিশ্ব নাগরিকত্ব বলতে কী বোঝো? সার্বজনীন নাগরিকত্ব বা বিশ্ব নাগরিকত্ব এমন একটি শব্দ যা একটি দর্শনকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা পৃথক রাষ্ট্র, জাতি, সংস্কৃতি এবং মানুষকে একত্রিত করে। এই ধারণাটি মানবাধিকারের গুরুত্ব তুলে ধরে এবং আমরা বিশ্বের মানুষকে মানবজাতির অংশ হিসেবে একত্রিত করে।
সাংস্কৃতিক বহুত্ববাদীরা বিভিন্ন প্রান্তবাসী জনগোষ্ঠী যেমন শরণার্থী, মূলধারা থেকে বিচ্ছিন্ন জনজাতি, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মানুষজনকে তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে নাগরিকত্ব প্রাপ্তির পক্ষে রায় দেন। পরে 12, সংরক্ষণমূলক বৈষম্য বলতে কী বোঝো? কোনো এক বিশেষ গোষ্ঠী বা শ্রেণী যাদের চিহ্নিত করা হয় সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের তুলনায় নানাভাবে পিছিয়ে পড়া অংশ হিসাবে অন্যদের তুলনায় আলাদা সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী, এই অবস্থান বিতর্কের সৃষ্টি করে। সামাজিক অর্থনৈতিক উন্নতির মাপকাঠিতে পিছিয়ে থাকা অন্তর্জ শ্রেণীর মানুষজন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া সত্ত্বেও অগ্রগতি ঘটাতে সক্ষম হবে না। তাই যথার্থ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে অন্তর্জ শ্রেণীর স্বার্থে সংরক্ষণমূলক ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। এই ব্যবস্থাকে সংরক্ষণমূলক বিভাজন বলা হয়। 13, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বলতে কী বোঝো? মার্কিন দার্শনিক জন রলসের মতানুসারে মানুষ চুক্তির মাধ্যমে ন্যায় সম্পর্কিত ধারণাকে কার্যকর করে, কিন্তু রলসের চুক্তিবাদী বক্তব্য প্রচলিত চুক্তিবাদী মতবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চুক্তির ধারণার মাধ্যমে রলস দেখাতে চেয়েছেন যে কতগুলি নৈতিক রীতিনীতি মানুষের উপর বাধ্যতামূলকভাবে প্রযুক্ত হয়, কারণ প্রাথমিক অবস্থায় যুক্তিবাদী জীব হিসাবে মানুষের কাছে সংশ্লিষ্ট নৈতিক বিধিবিধানসমূহ গ্রহণযোগ্য প্রতিপন্ন হয়। রলসের কাছে ন্যায় প্রাকৃতিক আইন নয় অথবা যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। ন্যায় হলো ন্যায্য পদ্ধতির মাধ্যমে ন্যায্য বন্টন, অর্থাৎ রলসের কাছে ন্যায় হলো সুবিচার বা ন্যায্যতা। 14, দুটি ক্ষেত্রে উল্লেখ করা যেখানে সেন্সরশিপ ন্যায়সঙ্গত। বাক স্বাধীনতা স্বীকৃতি পেলেও সামাজিক স্থিতি বজায়ের স্বার্থে বিশৃঙ্খলা এড়াতে রাষ্ট্র প্রায় সেন্সরশিপের আশ্রয় নেয়। বিশেষ করে ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ঐতিহ্যপূর্ণ সামাজিক পরিবেশে সামাজিক স্থিতি বজায় রাখতে রাষ্ট্র এবং মতামত প্রকাশকারীদের নানা নৈতিক দায়িত্ব পালন করা উচিত বলে অনেকে দাবি করেন। রাষ্ট্রীয় সুরক্ষার প্রয়োজনে সামরিক কর্মসূচি, গতিবিধি, খবরাখবর প্রকাশের উপর নিষেধাজ্ঞাও যুক্তিযুক্ত। পরেরটা হচ্ছে দাগ নাম্বার 15, অংশগ্রহণমূলক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রত্যক্ষ গণতন্ত্রকে আরও বেশি করে কার্যকর করার উদ্দেশ্যে অংশগ্রহণমূলক মডেলের উপর অনেকে জোর দেন। এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক সমাজ এবং রাজনীতি ও প্রশাসনিক প্রক্রিয়ায় গণ অংশগ্রহণের উপর। অংশগ্রহণকারী গণতন্ত্রের প্রবক্তাদের অভিমত অনুযায়ী কেবলমাত্র অংশগ্রহণকারী সমাজে প্রত্যেক নাগরিকের আত্মবিকাশ সম্ভব হয়। 16, স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো। 1, পৌর স্বাধীনতা। 2, রাষ্ট্রনৈতিক স্বাধীনতা। 3, অর্থনৈতিক স্বাধীনতা। 4, জাতীয় স্বাধীনতা। 5, প্রাকৃতিক স্বাধীনতা। 6, ব্যক্তিগত স্বাধীনতা। 7, আইনসঙ্গত স্বাধীনতা। 17 হচ্ছে সাম্যের সংজ্ঞা দাও। প্রকৃত অর্থে সাম্য হলো সকলের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য উপযুক্ত সুযোগ সুবিধার সমতা। এই অর্থে সাম্য প্রত্যেকের আত্মোপলব্ধিতে সাহায্য করে। ল্যাস্কিকে অনুসরণ করে সাম্যের দুটি মূল বৈশিষ্ট্য নির্দেশ করা হয়: 1, বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং 2, সকলের জন্য যথোপযুক্ত সুযোগ সুবিধা। ন্যায় বলতে কী বোঝো? বার্কারের মতে মনুষ্য সম্পর্কের একটি সংগঠিত ব্যবস্থার মধ্যে মানুষের সঙ্গে মানুষের এবং একটি সমন্বিত মূল্যবোধ ব্যবস্থায় মূল্যবোধের সঙ্গে মূল্যবোধের সংযোগ স্থাপন বা সামঞ্জস্য বিধানকে ন্যায় বলে। এদিক থেকে বিচার করলে ন্যায় হলো যাবতীয় মূল্যবোধের একটি বিন্যস্ত অখণ্ড ঐক্যবদ্ধ রূপ। 19, জেন্ডার বলতে কী বোঝো? রাষ্ট্রবিজ্ঞানে জেন্ডার শব্দটি ব্যঞ্জনা নিছক একটি লিঙ্গগত জৈবিক শ্রেণীবিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়। জেন্ডার হলো পৌরুষ বা নারীত্বের এক বিশেষ ধারণা। এই ধারণা জৈবিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেক সমাজে সাংস্কৃতিক আদর্শের ধারণা অনুযায়ী ব্যক্তি মানুষ নারী বা পুরুষ হিসাবে সামাজিক অবস্থান, পরিচিতি বা মর্যাদা লাভ করে। আবার যে কোনো সমাজে সাংস্কৃতিক আদর্শ গড়ে ওঠে কতগুলি বিষয়ের সম্মিলনে। এই বিষয়গুলি হলো অধিকার, কর্তব্য, লোকাচার, পরিচিতি প্রভৃতি। 20, সেন্সরশিপ বলতে কী বোঝা? সেন্সর, যার আক্ষরিক অর্থ হলো বিভাজন, এই বিষয়টি সম্পর্কে আমরা খানিকটা সচেতন। সেন্সর শব্দটি প্রযোজ্য হয় প্রধানত স্বাধীন মতামত প্রকাশ, মানসিক অভিব্যক্তি প্রকাশ করার ক্ষেত্রে। কথা বলার স্বাধীনতা, কথা লেখার স্বাধীনতা ইত্যাদি প্রসঙ্গে একাধিক সংশ্লিষ্ট বিষয় যেমন শারীরিক আচার আচরণ, অভিব্যক্তি, শিল্পকর্ম, ফটোগ্রাফি, সিনেমা ইত্যাদি চলে আসে। যে কোনো স্বাধীন গণতান্ত্রিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার। তবে এই স্বাধীনতা কতদূর পর্যন্ত মেনে নেওয়া যায় তা নিয়ে কিন্তু বিতর্ক আছে। 21, গণতন্ত্র বলতে কী বোঝো?
গণতন্ত্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। কথাটার ব্যুৎপত্তিগত ডেমোক্রেসি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি সব ক্ষেত্রেই সাম্য প্রতিষ্ঠিত থাকে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।